আজকের অ্যাডমিশনের উপরে কিছুটা বুঝিয়ে দিচ্ছি, যেটা থার্ড সেম সিভিলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ইন্টারভিউ পারপাস তো বটেই। একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, তোমাদের এই থার্ড সেম পরীক্ষায় অনেক কিছু হেল্প হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা অ্যাডমিক্সচারটা কংক্রিটে ব্যবহার করি, এর কারণটা কারণ তো একটা কিছু আছে। কারণ হচ্ছে যে কংক্রিটের স্ট্রেংথটাকে বাড়ানো। যখন হাই স্ট্রেংথ কংক্রিটের দরকার হয় তখন কংক্রিটের যে ডিজায়ার্ড স্ট্রেংথ সেটাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নিয়ে যাওয়ার জন্য অ্যাডমিক্সচার ব্যবহার আমরা করে থাকি। এছাড়াও বিশেষ বিশেষ কিছু বিশেষ প্রয়োজনে আমরা অ্যাডমিক্সচারকে ব্যবহার করি। অ্যাডমিক্সচার এখন বিভিন্ন ধরনের হয়, যেমন কেমিক্যাল অ্যাডমিক্সচার হতে পারে, মিনারেল অ্যাডমিক্সচার হতে পারে। কেমিক্যাল অ্যাডমিক্সচারের মধ্যে কী কী আসতে পারে? প্লাস্টিসাইজার আসতে পারে, সুপার প্লাস্টিসাইজার আসতে পারে, রিটার্ডার আসতে পারে। মিনারেল অ্যাডমিক্সচারের মধ্যে কী আসতে পারে? ফ্লাই অ্যাশ আসতে পারে, রাইস হাস্ক আসতে পারে। রাইস হাস্কটা কী জানো? রাইস হাস্ক হচ্ছে, তোমরা যারা গ্রামে থাকো তারা জানো যে ধান যখন মাঠে থেকে ধানটা তুলে আনা হচ্ছে, ধানের ওপরে যে পাতলা মতো যে আবরণ, যে খোসা মতো থাকে, এই খোসাগুলোকে বলা হয় রাইস হাস্ক। ঠিক আছে, তাহলে এবারে প্রথমে আমরা প্লাস্টিসাইজারের জায়গাটায় আসি। প্লাস্টিসাইজার আমরা অ্যাকচুয়ালি এইটা জানতে গেলে প্রথমে ওয়াটার সিমেন্ট রেশিওর জায়গাটায় আসতে হবে। আমরা জানি যে ওয়াটার সিমেন্ট রেশিওটা, জল সিমেন্ট অনুপাত যেটাকে তোমরা বলো, সেটা হচ্ছে কংক্রিটের যে স্ট্রেংথ তার সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। অর্থাৎ কি না, ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ে, অর্থাৎ জলের পরিমাণ যদি বাড়ে, সহজ কথা বলতে গেলে, তাহলে কংক্রিটের স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। এই জলের পরিমাণ যদি বাড়ে, কংক্রিটের স্ট্রেংথ অনেক কমে যাবে। আর জলের পরিমাণ যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে কংক্রিটের স্ট্রেংথটা বাড়বে। উল্টোটা হবে, ব্যস্তানুপাতে আছে। কিন্তু এটাও তো একটা চিন্তার বিষয় যে জলের পরিমাণ আমরা ইচ্ছা মতো কমাতে পারি না, কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে চলে যেতেও পারি না, তার তো একটা নির্দিষ্ট সীমা রয়েছে। এখন তাহলে ব্যাপারটা কি ঘটে? বিষয়টা হচ্ছে, ধরো এই একটা কংক্রিট, এই একটা কংক্রিটের মধ্যে ধরো এইগুলো তোমার এটাকে ডিজাইন করা হয়েছে, মিক্স ডিজাইন করা হয়েছে, এবং মিক্স ডিজাইন করে দেখা গেছে যে ধরো 180 লিটার অফ ওয়াটার, 180 লিটার জল লাগবে এই স্ট্যান্ডার্ড কংক্রিটটা তৈরি করতে। কারণ মিক্স ডিজাইন করেছি আমরা, মিক্স ডিজাইন করে আমরা বের করেছি 180 লিটারের মতো জল লাগবে। ঠিক আছে, এখন আমরা কি চাইছি? যে আমরা চাইছি যে জলের পরিমাণটাকে কমিয়ে দেবো। কারণ জলের পরিমাণ কমালে কংক্রিটের স্ট্রেংথ বাড়বে, কারণ ওয়াটার সিমেন্ট রেশিও আর কংক্রিটের স্ট্রেংথ ব্যস্তানুপাতে আছে। তাহলে আমাদের সবসময় একটা চেষ্টা থাকবে যে জলের পরিমাণটা কমিয়ে দেওয়া। তাহলে 180 লিটারটাকে কমিয়ে ধরো আমরা ঠিক করলাম 130 লিটার জল মেশাবো 180 লিটারের জায়গায়, তাহলে 50 লিটার জল কমিয়ে দেবো। তাহলে 50 লিটার জল কমালে তার তো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। এই বিকল্প ব্যবস্থাটা কে করবে? ধরো এখানে আমরা সে জায়গায় 15 লিটার বা 15 মিলিলিটার 15 মিলিলিটার প্লাস্টিসাইজার ব্যবহার করলাম। এক্ষেত্রে এই 15 মিলিলিটার যে প্লাস্টিসাইজার ব্যবহার করছি, এই যে 50 লিটার জলটাকে কমিয়ে দিচ্ছি, তার বিকল্প হিসাবে কাজ করছে। অর্থাৎ একই স্ট্রেংথ এসে যাচ্ছে। তার দেখতে পাচ্ছি বিষয়টা কত মজার। আমরা জলের পরিমাণটা কমিয়ে দিয়ে কংক্রিটের স্ট্রেংথকে বাড়িয়ে নিলাম, যেহেতু ওয়াটার সিমেন্ট রেশিও আর কংক্রিটের স্ট্রেংথ ব্যস্তানুপাতে। আবার দেখো, মাত্র 15 মিলিলিটার 15 ml প্লাস্টিসাইজার ব্যবহার করতে পারলাম। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা কী হচ্ছে? প্লাস্টিসাইজার, এটাই জায়গাটা প্লাস্টিসাইজারে, আর কিছু নেই। এবারে ধরো রিটার্ডারে আসে। রিটার্ডারটা কি? রিটার্ডার হচ্ছে কংক্রিটের যে অ্যাকচুয়াল সেটিং টাইম। আমরা কি জানি যে সিমেন্টের সেটিং টাইম কত? 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টার মধ্যে মোটামুটি 8 ঘন্টার বা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে কংক্রিটটাকে কাস্টিং করে দিতে হবে। কংক্রিট যদি ওই সময়ের মধ্যে কাস্টিং না করতে পারি, তাহলে কংক্রিটের যে প্লাস্টিক স্টেট, সেই প্লাস্টিক স্টেটটা অতিক্রম করে যাবে, তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। তাহলে কী হবে? তাহলে সেটিং টাইমটাকে আমরা বাড়িয়ে দিয়ে যদি আমরা কোনো একটা ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে যে মেকানিজমটা ঘটছে, সেটা কি ঘটছে? অ্যাকচুয়ালি ঘটছে, দেখো, এই যে ধরো একটা কংক্রিটের মাসের মধ্যে এই ফুটকিগুলো ধরো, তুমি মনে করো এগুলো সিমেন্ট,
সাপোজ, তাহলে সিমেন্টের চারপাশে একটা কবচ সৃষ্টি করো, কবচ, তুমি ধরে নাও কবচ, রক্ষা কবচ সৃষ্টি করো সিমেন্টের চারপাশে, এই গোল গোল করে এগুলো ধরো রক্ষা কবচ সৃষ্টি করছে। এই যে কবচটা সৃষ্টি করছে কে? রিটার্ডার কি করছে? সিমেন্টের চারপাশে এই কবচটা সৃষ্টি করে জলের সঙ্গে যে বিক্রিয়া সেইটা ঘটাতে বিঘ্ন সৃষ্টি করছে বা দেরি করিয়ে দিচ্ছে, ডিলে করিয়ে দিচ্ছে। তাহলে জলের সঙ্গে যদি সিমেন্টের বিক্রিয়াটা না হয় তাহলে কি হবে? তাহলে তোমার কংক্রিটটাও জমতে পারবে না, কারণ হাইড্রেশন যে প্রসেস সেটাও তখন চলবে না। বুঝতে পেরেছো? আবার তুমি ধরো এইটা হচ্ছে সিমেন্টের একটা পার্টিকেল, আর এটা ধরো হচ্ছে জলের একটা পার্টিকেল। এই সিমেন্টের পার্টিকেল আর জলের পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্সটা, সিমেন্ট আর জলের পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকেও বাড়িয়ে দিচ্ছে রিটার্ডার। তাহলে ডিস্টেন্সটা যদি বাড়িয়ে দেয় তাহলে সিমেন্টকে কি জলের টাচে আসতে দিচ্ছে না। জলের টাচে আসতে যদি না দেয় তাহলে হাইড্রেশন প্রসেস ঘটছে না। হাইড্রেশন প্রসেস যদি না ঘটে তাহলে কংক্রিটের হচ্ছে জমে যাওয়ার যে জায়গাটা সেটাও থাকছে না। তাহলে রিটার্ডারের মূল ফাংশনটা কি বুঝতে পারছো? যে মেকানিজম দুটো, এক সিমেন্ট কণার চারপাশে একটা রক্ষা কবচ তৈরি করে দিয়ে জলের সংস্পর্শে সিমেন্টকে আসতে দিচ্ছে না, যার জন্য হিট অফ হাইড্রেশন যেটা মেন প্রসেস সেটা হচ্ছে না, ফলে কংক্রিটের জমে যাওয়ার চান্স নেই। দ্বিতীয় যে মেকানিজমটা কি? দ্বিতীয় মেকানিজম হচ্ছে সিমেন্টের পার্টিকেল এবং জলের পার্টিকেল দুটোর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে দেওয়া, দূরত্ব তৈরি করে দেওয়া, যাতে সহজে জল সিমেন্টের পার্টিকেলের সংস্পর্শে না আসতে পারে। হিট অফ হাইড্রেশন প্রসেসটা যাতে চটজলদি না হয়, যার ফলে কংক্রিটও চটজলদি জমবে না। এটাই হচ্ছে আমাদের মূল জায়গাটা। এবারে এর এক্সাম্পল ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে, সোডিয়াম টার্ট্রেট এবং টার্টারিক অ্যাসিড। এই এক্সাম্পল যেমন প্লাস্টিসাইজারের উদাহরণ ছিল ক্যালসিয়াম লিগনোসালফেট। এই ধরনের এক্সাম্পল তো ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে যে এরকম একটা এক্সাম্পল দিন প্লাস্টিসাইজারের, একটা এক্সাম্পল দিন রিটার্ডারের, চাইতেই পারে জিজ্ঞেস করতে। মানে অ্যাক্সিলারেটারটা কি? অ্যাক্সিলারেটার রিটার্ডারের ঠিক উল্টোটা। এবারে কংক্রিটটাকে কি করবে? ডিক্রিজ শেডিং টাইমটাকে কমিয়ে দিতে চাইছি, শেডিং টাইমটাকে ডিক্রিজ করতে চাইছি। কেন? আর আরেকটা পয়েন্ট আছে যে কংক্রিটের যে স্ট্রেংথ সেটাকে আমরা খুব তাড়াতাড়ি পেতে চাইছি। তাহলে গেটিং স্ট্রেংথ আর্লিয়ার, খুব তাড়াতাড়ি কংক্রিটের স্ট্রেংথ পাওয়া, এক পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ডিক্রিজ শেডিং টাইমটাকে কমিয়ে দেবো, মানে আধ ঘন্টারও কম সময়ের মধ্যে কংক্রিটটাকে আমরা জমাট বাঁধো। এরম কেস কোথায় হতে পারে? আন্ডার ওয়াটার কংক্রিটিং, জলের নিচে যে কংক্রিটিং হচ্ছে সেইখানে হতে পারে, ড্যাম ট্যামের ক্ষেত্রে হতে পারে, যখন আমার খুব আর্লি স্ট্রেংথের দরকার এবং কংক্রিটটাকে খুব কুইক সেট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? শেডিং টাইমটাকে কী করতে হবে? কমিয়ে দিতে হবে। তার মানে কি দেখতে পাচ্ছি? রিটার্ডারের উল্টো, রিটার্ডারে আমরা কি করেছিলাম? শেডিং টাইমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। শেডিং টাইম বাড়ানোর আরও অন্যতম কারণ হচ্ছে এইটা। শেডিং টাইম বাড়ানোর যদি কি কারণ যদি ইন্টারভিউতে প্রশ্ন করে, এরম তোমরা উত্তর দেবে যে ধরুন আমি বেশ কিছু কংক্রিটের পরিমাণ আমি আরএমসিতে অর্ডার দিলাম, মানে রেডিমিক্স কংক্রিট, যেখানে কংক্রিটের ব্যাচিং প্ল্যান্ট, সেখানে অর্ডার দিলাম। সেই কংক্রিটটা আসতে হয়তো দেখা গেল পথে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, আমার তো শেডিং টাইম আধ ঘন্টা। তাহলে কংক্রিটের সেই প্লাস্টিক স্টেটটা নষ্ট হয়ে যাবে। যে টাইমের মধ্যে কংক্রিটটা প্রপারলি সেট করা শুরু করতে পারে সেটা অলরেডি শুরু হয়ে যাবে, কংক্রিট জমতে শুরু করে দেবে, কারণ 2 থেকে 2.5 ঘন্টা যদি পথে সময় নেয়। কিংবা এমনও হলো যে সাইটে আমার কংক্রিটটা রেডি হয়ে গেছে, কোনো কারণের জন্য আমি কংক্রিটিং অপারেশনটা স্টার্ট করতে পারছি না, ডিলে হয়ে যাচ্ছে, তাহলে তো আর শেডিং টাইমটা তো আর আমার কথা শুনবে না। সে তো আধ ঘন্টার মধ্যে হচ্ছে প্রাইমারি শেডিং টাইম শেষ, তাহলে তার মধ্যে আমি জমাতে কংক্রিটটাকে প্লেসিং করতে পারলাম না, তাহলে অসুবিধা হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? শেডিং টাইমটাকে ইনক্রিজ করতে হবে, তখনই রিটার্ডারের প্রশ্ন আসে। আর অ্যাক্সিলারেটর কি? ঠিক তার উল্টো। যখন আন্ডার ওয়াটার কংক্রিট, যখন হচ্ছে ইনিশিয়াল শেডিং টাইমের থেকে আরও কম সময় কংক্রিটটাকে জমাতে হবে, প্লাস আর্লি স্ট্রেংথ গেইন করতে হবে, এই ধরনের যখন বিষয় থাকবে তখন অ্যাক্সিলারেটরের এক্সাম্পল কি? ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা বহুল ব্যবহৃত অ্যাক্সিলারেটর, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে ফ্লুওসিলিকেট, তারপরে ইথানোল্যামাইন, এগুলো হচ্ছে অ্যাক্সিলারেটরের এক্সাম্পল।
এবারে আরেকটা ধরনের অ্যাডমিক্সচার হচ্ছে এয়ার এন্ট্রিং অ্যাডমিক্সচার যেটা রয়েছে, যেমন হচ্ছে এর হচ্ছে বহুল ব্যবহৃত এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম পাউডার। তাহলে এইরকম কতগুলো অ্যাডমিক্সচারের আমরা বর্ণনাটা করলাম, এছাড়াও আরও অ্যাডমিক্সচার হতে পারে। আশা করি এগুলো তোমাদের পরীক্ষার পারপাসে সেমিস্টার হোক বা ইন্টারভিউ হোক খুব কাজে লাগবে। আরেকটা জিনিস মনে রেখো যে এই যে অ্যাডমিক্সচার, এটা কিন্তু আমরা ইচ্ছামতো পরিমাণটাকে ব্যবহার করতে পারি না, এরও একটা লিমিটেশান আছে, নির্দিষ্ট সীমা আছে। অ্যাকর্ডিং টু IS 456, IS 456 ক্লজ নাম্বার 10.3.3 অনুযায়ী আমি এখানে লিখে দিয়েছি রিটার্ডার 0.5%-এর বেশি ব্যবহার করতে পারবো না, প্লাস্টিসাইজার 1%-এর বেশি ব্যবহার করতে পারবো না, সুপার প্লাস্টিসাইজার 2%-এর বেশি ব্যবহার করতে পারবো না। এটা আমি বলছি না, IS 456 বলছে, 10.3.3 ক্লজের মধ্যে এটা উল্লেখ করা আছে, তোমরা দেখে নিতে পারো। এবং এই যে পার্সেন্টেজটা কার উপরে বেস করে, এই পার্সেন্টেজটা বাই ওয়েট অফ সিমেন্টিসিয়াস মেটেরিয়াল, যে সিমেন্টিসিয়াস যে মেটেরিয়াল সেই ওজনের এই পার্সেন্টেজটা, সেই ওজনের রেসপেক্টে। সিমেন্টিসিয়াস মেটেরিয়াল কি? সবাই উত্তর দিয়ে দেয় হচ্ছে সিমেন্ট, ভুল, 0। সিমেন্টিসিয়াস মেটেরিয়াল বলতে কি, যে সিমেন্টও থাকবে প্লাস ফ্লাই অ্যাশ। ধরো সিমেন্ট আর ফ্লাই অ্যাশ মিলে, দুটো মিলে তোমার ধরো 400 কেজি হলো, এই 400 কেজির 0.5% রিটার্ডার ব্যবহার করতে হবে, এই 400 কেজির 1% ম্যাক্সিমাম প্লাস্টিসাইজার ব্যবহার করতে হবে। এবারে এই 400 কেজির ম্যাক্সিমাম 2% সুপার প্লাস্টিসাইজার আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই হচ্ছে IS কোডের ডিরেকশন। এবারে ক্ষেত্র বিশেষে, প্রয়োজন বিশেষে এই পার্সেন্টেজের অদল বদল ঘটতে পারে। যে যিনি কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে রয়েছেন, QC ডিপার্টমেন্ট বলা হয়, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং যিনি মিক্স ডিজাইন করছেন সেই ইঞ্জিনিয়ার, এদের ওপরে ভিত্তি করে এই পার্সেন্টেজের কিছু রদবদল ঘটতেও পারে। আশা করি ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছে তোমাদের কাছে। ভালো করে দেখো, বুঝতে না পারলে কমেন্ট সেকশানে লিখে জানাবে। আজ এইটুকুই, থ্যাংক ইউ। আর ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন।